শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে প্রয়াত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের শ্রদ্ধাঞ্জলি, রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি, রাজ্য চারুকলা উৎসব এবং সেনাবাহিনীর উদ্যোগে বীরগাথার 4র্থ পর্বের অনুষ্ঠান। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাংস্কৃতিক জগৎ। তাঁর রচিত শতাধিক নাটকের মধ্যে চাকভাঙা মধু, সাজানো বাগান, চোখে আঙুল দাদা, অলকানন্দার পুত্রকন্যা উল্লেখযোগ্য। তপন সিংহ পরিচালিত বাঞ্ছারামের বাগানে তার অভিনয় স্মরণীয় হয়ে রয়েছে। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রু, রাজা সেন পরিচালিত 3 মূর্তি ছাড়াও বহু বাণিজ্যিক ছবিতে মনোজ মিত্র এক ভিন্ন ধারার অভিনেতা হিসেবে নিজেকে চিহ্নিত করেছিলেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, দীনবন্ধু পুরস্কার সহ একাধিক সম্মান। মনোজ মিত্রের প্রয়াণে শিল্প ও সংস্কৃতি জগতের শোকের ছায়া। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বললেন তিনি হারালেন এক মূল্যবান বন্ধুকে। তো মনোজ মিত্র একজন পরিচালক, নাট্য পরিচালক, একজন থিয়েটার অভিনেতা, নাট্য অভিনেতা, একজন চলচ্চিত্র অভিনেতা, একজন সংগঠক, একটা দলের মাথা হয়েছিলেন। বন্ধু হিসেবে অত্যন্ত মূল্যবান একজন বন্ধু। এরকম বন্ধু পেলে জীবনটা অনেক সহনীয় হয়ে ওঠে। তাকে হারিয়ে ব্যক্তিগত ক্ষতি তো অনেকেরই হয়েছে, আমারও হয়েছে, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা থিয়েটার, সিনেমা একজন যোগ্য মানুষকে, গুণী মানুষকে হারালো। চিত্র পরিচালক রাজা সেনের কথায় ধরা পড়ল আত্মীয় বিয়োগের বেদনা। ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি। সবচেয়ে বড় কাজটা হচ্ছে আদর্শ হিন্দু হোটেল। তার আগে যদিও সুবর্ণলতাতে অভিনয় করেছিলেন, আদর্শ হিন্দু হোটেলে তো উনি মূল চরিত্রে অভিনয় করেছিলেন হাজারি ঠাকুর। বহুদিন আমরা একসঙ্গে কাজ করেছি। তার পরবর্তীকালে অনেক কাজ করেছি, তার মধ্যে উল্লেখযোগ্য বন্ধ দরজার সামনে আশাপূর্ণা দেবীর একটি গল্পের অবলম্বন হয়েছিল টেলিফিল্ম। এছাড়া উনি আমার একটি ছবিতে তপন বাবুর কাহিনী চিত্রনাট্যে উনি চিত্রনাট্য সংযোজন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন 3 মূর্তি বলে একটি ছবি। তো এইরকম বিভিন্ন কর্মসূত্রে একটা ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক হয়েছিল। উনি কিছুদিন আগে একটা ধারাবাহিক লিখতেন, তার একটা পর্বই উনি লিখেছিলেন রাজ দরবারে বলে। আমার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এতটাই ভালোবাসতেন। কাজ ছাড়া ওনার বাড়িতে আমি গেছি, গল্প করেছি, আড্ডা মেরেছি, থেকেছি। খুব মজার মানুষ ছিলেন, আর অসম্ভব ভালোবাসা ছিল প্রাণে ওনার বুকে। খুব আদর করে ভালোবাসতে পারতেন, সবসময় মিষ্টি হাসি। এই প্রাণ খোলা, দিল খোলা অপূর্ব একটি মানুষকে হারালাম জীবন থেকে। অবশ্যই একটা অপূরণীয় ক্ষতি আমার ব্যক্তিগত জীবনেও এবং শিল্প জগতে তো বটেই। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা বললেন সারা দেশের নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হল। চলে যাওয়াতে ভারতবর্ষের নাট্য জগতে একটা নক্ষত্র পতন হয়। ওনার অগণিত ছাত্রছাত্রী যারা নাট্য রচনায় উদ্বুদ্ধ হয়েছেন, যারা অভিনয় উদ্বুদ্ধ হয়েছেন, তারা রয়ে গেলেন উত্তরসূরি হিসাবে। আমি আশা করব তারা উত্তরসূরি হয়ে উঠে তখন তার প্রতি একটা প্রকৃত শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। কিছুদিন আগেই আকাশবাণীতে এসেছিলেন মনোজ মিত্র এক অনুষ্ঠানে। পারলে ধরে একটু ঘাড়ে তুলে, বিরাট চেহারা ছিল, বিরাট চেহারা। ওর কাছে মিলে যে আমার যে বিশাল প্রাপ্তি ঘটে যেত, কিন্তু বিজনদার কাছ থেকে কোনো প্রাপ্তি ছিল না। হয়েছে অনেক বলার আছে, অনেক কিছু বলার আছে। একদিন সময় করতে পারলে এসো, তখন বলবো কেমন লেগেছে। আচ্ছা, মানে খুব খুব টিপে টিপে কথা বলা যায় আর কি, সেই রকম। আচ্ছা, শম্ভু মিত্রের সঙ্গে তো আপনার খুবই যোগাযোগ হয়েছে, খুবই সম্পর্ক হয়েছে নাকি? শম্ভু মিত্র সম্পর্কে আপনার কি রকম
শম্ভুদা সম্পর্কে আমার ওই কয়েকদিন কথা হয়েছে, বেশি দিন কথা হয়নি। আচ্ছা, আমি বেশি দিনই মানে একটা গুণবান ব্যক্তির সামনে চুপচাপ বসে থেকেছি, সেটা থেকেছি, শুনেছি তার কথা। শম্ভুদার সাথে তো একা তো আমাদের একাডেমিতে, একাডেমি অফ ফাইন আর্টসে, ওখানে উনি একটু আগে আসতেন, বাইরে বসতেন, আমিও এসো আমিও গিয়ে ওর পাশে বসলাম। কি দেখছো, কিরকম লাগছে, কি দেখলে, এরকম নানা রকম কথা জিজ্ঞেস করতেন। কি লিখছো, এরকম। কিন্তু উনি আপনার কোনো নাটক করেননি? না, উনি ওই একটা ব্যাপারে খুব কিউরিয়াস ছিলেন, যে এই সাজানো বাগান দেখে উনি বলেছিলেন যে একটা অসাধারণ, কিন্তু এই কথাটা তুমি করলে কি করে, এগুলো এই কথাটা আমি তোমায় বলতে চাই, তুমি এগুলো পেলে কোথায়? তা আমি বললাম আমার দেশের কথা, আমাদের দেশ কিরকম ছিল, তাদের কথা এসব বললেন। তার নিয়ে ওর কোনো মন্তব্য ছিল না, যেটা খুব লেগেছে। কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে তোমাদের, কি বলতো, যে ওই যে সমস্ত অশ্লীল কথাগুলো বললে না, এগুলো ওরা বলতো, তো এই শব্দগুলো না হলে তো ওই কথাগুলোর মানাও হবে না। এইটা একটু মানে আমার মনে আছে, এই প্রসঙ্গ তো বলছি আপনাকে, সেটা হচ্ছে রাজদর্শনে একটা ছিল যে ভাত দেবার ভাতার নয়, কিল মারবার গোসাই। ওটা ওই ভাতার শব্দটা কুমার রায় বাদ দিয়ে দিলেন, দিয়ে অন্য একটা কি, ওটা তো শম্ভুদার। হ্যাঁ, আর উৎপল দত্ত ঠিক উল্টো। হ্যাঁ, উৎপল বাবুর সঙ্গে তো আপনার খুব উৎপলদার সাথে খুব আমার একটা গল্প আমি শুনতে চাই, সেটা হচ্ছে উৎপল বাবু আপনার একটা নাটকের প্রশংসা করেছিলেন। হ্যাঁ, সেইটা একটু বলুন। উৎপলদার সাথে মানে বিপুল প্রশংসা করছেন। সেটা আমি শুটিং করতে আসছি এই কাছাকাছি ওই হোটেলগুলো আছেন না, স্টার আছেন না কতগুলো হোটেল, ওখানে একটা অফিসও আছে, এই যে এখানে ছিল সে অফিসটা। তো এই অফিসটা এসেছি, উৎপলদা বেরোচ্ছেন থেকে, ওখানে শুটিং হচ্ছিল, তো উৎপলদা শুটিং এ এসছেন, আমি ঢুকছি সেই শুটিংটায়, উনি বেরোচ্ছেন, বললে কি অসাধারণ, হ্যাঁ তো চলো আমার সঙ্গে। কোথায়? আমার তো এখানে আছে, কি করতে হবে? বললেন না তুমি চলো। যে আমি তোমার ওই লেখাটা আমার কি যে ভালো লেগেছে। কোন নাটক? বলে কোন, তোমার নাটকগুলোর নাম বলো তো। আমি জীবনে একটাও না, তুমি বুঝতে পারছো না কোন নাটকটা। ও ভুলে গেছেন নামটা। তাও বলছেন যে ওই যে ছেলেটা এসে বলছে যে তুমি আমার কাছ থেকে টাকা নিতে, মেয়েটাকে বলছে। আপনি ওটা পড়েছেন? ওটা একটা নাটক আমার আছে, প্রভাত ফিরে এসো। প্রভাত ফিরে এসো, প্রভাত ফিরে এসো। রাত পোহালেই আগামীকাল রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এগুলি হল সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া ও তালডাংরা। এই কেন্দ্রগুলির বিধায়করা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হওয়ায় এখানে উপনির্বাচন হচ্ছে। আগামীকাল মোট 15,22,056 জন ভোটদাতা 1,583টি বুথে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। এই 6টি কেন্দ্রের নির্বাচনে 42 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার ঘটনা জনমানসে বিপুল প্রভাব ফেলেছে। এর জেরে নাগরিক সমাজে তৈরি হওয়া ক্ষোভ ভোট বাক্সে পড়বে কিনা তা বোঝা যাবে এই 6 কেন্দ্রের উপনির্বাচনে। এ নিয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন দাবি রয়েছে শাসক ও বিরোধী পক্ষের। তাই উপনির্বাচন জিতে নিজেদের অক্ষুণ্ণ জনপ্রিয়তা প্রমাণ করা শাসক তৃণমূল কংগ্রেস শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। যে 6 আসনে উপনির্বাচন হচ্ছে 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে একমাত্র
মাদারিহাট বাদে সবকটি আসনই রয়েছে শাসক শিবিরের দখলে। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে 2021 সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। নৈহাটি কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থ ভৌমিক। হারোয়া থেকে জয়ী হন তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম। মেদিনীপুর থেকে জয়ী হয়েছিলেন ঘাসফুল শিবিরের জুন মালিয়া। বাঁকুড়ার তালডাংরা থেকে জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী। সিতাই কেন্দ্র থেকে শাসক দলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধানসভায় যান। 2024 সালের লোকসভা নির্বাচনে এই 6 জন বিধানসভা সদস্যই নিজের দলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন। লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান হাজি নুরুল ইসলাম। এবারও উপনির্বাচনে বাম কংগ্রেসের জোট হয়নি, ফলত ভোটের ময়দানে লড়াই হতে চলেছে চতুর্মুখী। 6 আসনে উপনির্বাচনে সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল বিজেপি। তবে প্রার্থী তালিকায় আপাতভাবে কোনো চমক ছিল না, বরং প্রার্থী হিসেবে স্থানীয়দেরই অগ্রাধিকার দেওয়া হয়। 6টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। এদিকে হারোয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ। উপনির্বাচনে এই একটিমাত্র আসনেই প্রার্থী দিয়েছে তারা। প্রার্থী দিয়েছে আইএসএফ। উপনির্বাচনে এই একটিমাত্র আসনেই প্রার্থী দিয়েছে তারা। এই উপনির্বাচন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজ্যের গত 5 বছরের রাজনৈতিক ইতিহাস বলছে উপনির্বাচনে একচেটিয়া দাপট দেখিয়েছে রাজ্যের শাসক দল। কিন্তু আরজি করের ঘটনা আদৌ ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভারতীয় সেনার উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হল বীরগাথার 4র্থ সংস্করণ। দেশের জন্য সৈনিকদের বিভিন্ন অবদান ছাত্র ও যুব সমাজের কাছে তুলে ধরতে সেনার বেঙ্গল সাব এরিয়ার প্রধান কার্যালয় এবং প্রতিরক্ষা মন্ত্রক ও শিক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনার 3 বাহিনীর আধিকারিক ও জওয়ানরা ছাত্রছাত্রীদের কাছে তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা এবং বীরত্বের কথা তুলে ধরেন। 2000 ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বেঙ্গল সাব এরিয়ার প্রধান কার্যালয়ের জিওসি ইনসি রাজেশ কুমার মোগে সাংবাদিকদের জানান, এর আগে ফোর্ট উইলিয়াম অডিটোরিয়ামে 450 জন ছাত্রছাত্রীকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতিবারের মতো এবারেও রবীন্দ্র সদন প্রাঙ্গণে গত শনিবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব। একতারা মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, উদীয়মান শিল্পীদের শিল্পকর্ম মানুষের কাছে পৌঁছে দিতে সরকার একটি পোর্টাল চালু করার উদ্যোগ নিতে চলেছে। তবে শিল্পীদের কাছ থেকে সম্মতি পেলেই সরকার এ ব্যাপারে অগ্রসর হবে। উৎসব প্রাঙ্গণের 67টি স্টলে 76টি শিল্পী দল তাদের শিল্পকর্ম প্রদর্শন করছেন সর্বসাধারণের সামনে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।